বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে অ্যাকাউন্টিং নীতিপত্র ক্লাসে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই যুক্ত হয়েছো, আর যারা যুক্ত হয়নি এখনো তারা যুক্ত হয়ে যাও। আমরা দীর্ঘদিন লকডাউনের কারণে নিয়মিত ক্লাস করতে পারছি না, যেহেতু অ্যাকাউন্টিং অঙ্কের বিষয়, সেই জন্য আমাকে আজকে কিছু অঙ্ক করে দেখাতে হবে। তবে যেহেতু সময় স্বল্পতা, অঙ্কগুলো করার সিস্টেম বা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। নগদ প্রবাহ বিবরণী একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ খুবই গুরুত্বপূর্ণ। মানুষের শরীরে যেমন রক্তের সার্কুলেশন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, তেমনি অর্থের প্রবাহ ছাড়া প্রতিষ্ঠানও টিকতে পারে না। তাইলে একটি প্রতিষ্ঠানের অর্থের আগমন এবং নির্গমন অনেকটা মানব শরীরের রক্তের মতো। প্রতিষ্ঠান বিভিন্ন খাত থেকে নগদ অর্থ পায়, আবার বিভিন্ন খাতে নগদ অর্থ ব্যয় করে। আজকে আমরা দেখাবো এখানে নগদ অর্থের আগমন এবং নির্গমন, কোন কোন খাত থেকে কিভাবে নগদ অর্থ আসবে এবং কোন কোন খাতে নগদ অর্থ চলে যাবে সেটা আমি দেখাবো। এই অঙ্কগুলো করা হয় দুটি পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি দুটি পদ্ধতিতে এটা করা হয়। পরীক্ষায় তোমাদের পরোক্ষ পদ্ধতিটা আসবে, প্রত্যক্ষটা আসবে না। যেহেতু প্রত্যক্ষটা আসে না, সেই জন্য আমরা প্রত্যক্ষটা করাই না। প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। পরীক্ষায় আমাদের এটা আসবে, এটা আমরা করব। আমরা এখন দেখব যে কোন কোন খাত থেকে নগদ অর্থ আগমন করবে এবং সেই কাজগুলো কি কি। তিন ভাগে আমরা এটাকে দেখতে পাই, সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম থেকে নগদ প্রবাহ। নগদ প্রবাহ হচ্ছে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো হচ্ছে অর্থের আগমন, আর আউটফ্লো হচ্ছে অর্থের নির্গমন। এই অর্থের আগমন এবং নির্গমন তিনটি ভাগে আমরা দেখতে পাই। পরিচালন কার্যক্রম থেকে অর্থের আগমন এবং নির্গমন ঘটে। বিনিয়োগ কার্যক্রম থেকেও অর্থের আগমন এবং নির্গমন ঘটে। আর অর্থায়ন কার্যক্রম থেকে ও অর্থের আগমন এবং নির্গমন ঘটে। আসলে তিনটা ক্ষেত্র থেকে আমরা অর্থের আগমন এবং নির্গমন দেখতে পাবো। এই তিনটা ক্ষেত্র, এক নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম। এই তিনটা অংশই আমার অঙ্ক। তিনটা অংশকে এক করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। পরিচালন কার্যক্রম থেকে কিভাবে কোন কোন খাত থেকে নগদ প্রবাহ আসবে আমি এখন দেখাবো সেটা। এখানে আমরা আলাদা আলাদা দেখাবো। পরীক্ষায় আমাদেরকে একত্রে দেখাতে হবে না, যেহেতু এখন ক খ গ আলাদা আলাদা হয়। সেজন্য আমি এক নাম্বার দেখাচ্ছি পরিচালন কার্যক্রম থেকে কিভাবে নগদ আগমন এবং নির্গমন ঘটবে। পরিচালন কার্যক্রম তোমরা আমার সাথে সাথে তুলে নেবে, তাহলে তোমরা সহজ জিনিসটা ধরতে পারবে। পরিচালন কার্যক্রম আমি এক নাম্বার এটা করে দিচ্ছি। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কিভাবে হবে আমরা এখন দেখাবো সেটা। আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের যে নিয়ম সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা বিশদ আয় বিনিয়োগ করে নিট মুনাফা পাবো।
তো নেট মুনাফা দিয়ে আমরা শুরু করব। নেট মুনাফা, নেট মুনাফা, নেট মুনাফার সাথে অর্থের আগমন করলে যোগ হবে, নির্গমন করলে বিয়োগ হবে। এক নাম্বার, কয়েকটা আইটেম যোগের আছে, কয়েকটা আইটেম বিয়োগের আছে। যোগের আইটেম অনগদ লেনদেন, অনগদ লেনদেন, অনগদ লেনদেন যদি হয় সেটা কিন্তু আমাদের অনগদ লেনদেন। যেমন অবচয়, এক্ষেত্রে আমাদের এটা অর্থের আগমন করতেন। আর যোগের আইটেম আমরা পাচ্ছি চলতি সম্পদ হ্রাস। চলতি সম্পদ যদি কমে যায়, সম্পদ কমে মানে বিক্রি হওয়ার টাকা আসবে, চলতি সম্পদ হ্রাস। এরপরে প্লাস হচ্ছে চলতি দায় বৃদ্ধি, চলতি দায় বৃদ্ধি। এরপরে প্লাস হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ বিক্রয় জনিত ক্ষতি। এটা এই চারটা খাতে নগদ টাকা আসবে। যোগ হবে, এখানে আনবো। এবার এটাকে আমি লিখতে পারি, ইচ্ছা করলে যোগ সমূহ লিখতে পারি। যোগ সমূহ কোন আইটেমগুলো যোগ হচ্ছে সেই আইটেমগুলো যোগ সমূহ। এবার লিখবো বিয়োগ সমূহ, কি আইটেম বিয়োগ হবে, অর্থাৎ কোন কোন খাতে টাকা চলে যাবে। টাকা আসলে প্লাস হবে, টাকা চলে গেলে মাইনাস হবে। এখানে এক নম্বর আইটেম চলতি সম্পদ বৃদ্ধি প্লাস চলতি সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। নেক্সট আইটেম হলো চলতি দায় হ্রাস, চলতি দায় চলতি দায় হ্রাস। নেক্সট আইটেম হলো, এটা অবশ্য আমি প্লাস দেব না দিলে হচ্ছে, এখানে আমি ইচ্ছা করলে মাইনাস দিতে পারি অথবা উপরে বিয়োগ লেখা আছে সেটা করতে পারি। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ। এই আইটেমগুলো বিয়োগের আইটেম, এই তিনটা আইটেম বিয়োগের আইটেম। এখান থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ এই নেট মুনাফার সাথে নেট মুনাফার সাথে আমরা এই চারটা আইটেম যোগ করব, এই তিনটা আইটেম বিয়োগ করব। বিয়োগ করে আমরা পাবো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহ। আমরা একটা খাত দেখালাম, এই পরিচালন কার্যক্রম থেকে আমরা কিভাবে নগদ অর্থ পাবো সেটা দেখালাম, কিভাবে চলে যাবে সেটা দেখালাম। এখানে চারটা আইটেম যোগ হয়েছে, তিনটা আইটেম বিয়োগ হয়েছে। অনগদ লেনদেন, যে লেনদেনটা নগদে হয়নি সেটা হচ্ছে অনগদ লেনদেন। যেমন অবচয়, অবলোপন, এই জাতীয় আইটেমগুলো নগদে হয় না, অনগদ লেনদেন। চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ যদি কমে যায় তাইলে আমাদের নগদ টাকা আসে। চলতি দায় বৃদ্ধি পেলেও নগদ টাকা আসে, চলতি দায় বৃদ্ধি পেলেন। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি হলেও আমাদের নগদ টাকার আগমন ঘটে। আর বিয়োগগুলো নির্গমন হচ্ছে কি, চলতি সম্পদ বৃদ্ধি পেলে
অর্থে নির্গমন হয়, চলতি দায় হ্রাস পেলে অর্থে নির্গমন হয়, এবং স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হলেও অর্থে নির্গমন হয়। অর্থাৎ অঙ্কগুলো করার জন্য আমাকে এই সূত্র নিয়মটা মুখস্থ করতে হবে। লক্ষণীয়, এখানে আমি যা লিখেছি এর বাইরে কোনো আইটেম নাই। তাহলে অঙ্ক আমরা করছি পরোক্ষ পদ্ধতিতে, প্রত্যক্ষটা করছি না, প্রত্যক্ষটা পরীক্ষা আসে না, পরোক্ষ করছি। এই পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম এইটুকু একটু বিভিন্ন, আর বিনিয়োগ কার্যক্রম অর্থায়ন কার্যক্রম এই দুটো প্রত্যক্ষ এবং পরোক্ষ একই রকম। পরীক্ষায় যেহেতু প্রত্যক্ষ পদ্ধতি আসে না, আমরা পরোক্ষ পদ্ধতিতে অঙ্কগুলো করব। এখন আমি দেখাবো বিনিয়োগ কার্যক্রম থেকে অর্থায়ন। বিনিয়োগ কার্যক্রম থেকে কিভাবে অর্থায়ন হবে তোমরা সবসময় খেয়াল রাখবে যে এগুলো সূত্র নিয়ম অনেকটা মুখস্থ করে রাখবে, তাহলে সহজে অঙ্ক করতে পারবে। 4টা খাত থেকে নগদ টাকা আসছে পরিচালন কার্যক্রমে, 3টা খাতে টাকা চলে যাচ্ছে, এটা ইনফ্লো এটা আউটফ্লো। টাকা আসছে টাকা যাচ্ছে, যোগ বিয়োগ করে নিট এত টাকা আমার কাছে আছে, অর্থাৎ আমি পরিচালন কার্যক্রম থেকে নিট এত টাকা পেয়েছি। এবার বিনিয়োগ কার্যক্রম থেকে কত টাকা পাবো সেটা দেখাবো। এটা হচ্ছে বি, আমি এদিকে চলে আসলাম, বোর্ডের এই পাশে চলে আসলাম। বিনিয়োগ কার্যক্রম তোমরা খেয়াল করলে বুঝতে পারবে অঙ্কগুলো অনেক সহজ, তবে একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, নাহলে করতে পারবে না। বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ কিভাবে হবে? অর্থাৎ এখানেও ঠিক সিমিলার, কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বিয়োগ হবে। টাকা আসলে প্লাস হবে, টাকা চলে গেলে মাইনাস হবে। টাকা আসলে ইনফ্লো, টাকা চলে গেলে আউটফ্লো। আমরা বলবো যোগ সমূহ। এখানে কি কি যোগ হচ্ছে, কিভাবে টাকা আসছে, খুব একটা বেশি আইটেম নয়। প্লাসের আইটেম আমরা এখানে পাচ্ছি খুব একটা নয়, 2টা আইটেম যোগ হবে, 2টা আইটেম বিয়োগ হবে। স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয় করলে টাকা আসে, বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয় করলে টাকা আসে। এখানে লিখবো 2 নম্বর আইটেম সিকিউরিটিজ, বন্ড এবং বিনিয়োগ বিক্রয়। সিকিউরিটিজ, সিকিউরিটিজ এটা একরকম বিনিয়োগ, বন্ড এবং বিনিয়োগ বিক্রয়। বিনিয়োগ যদি আমি বিনিয়োগ করে থাকি বিভিন্ন জায়গায়, সেগুলো আমি সেল করে টাকা আনতে পারি। বিনিয়োগ বিক্রয়। এই 2টা আইটেম ক্লাসে। এবার বিয়োগ, যোগ সমূহ পেলাম 2টা, এবার আমরা বিয়োগ সমূহ দেখব। বিয়োগ সমূহ এখানেও ঠিক একই রকম, বিয়োগের আইটেম আমাদের হাতে খুব একটা বেশি নাই, 2টা যোগের 2টা বিয়োগের। স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় করলে টাকা চলে যাবে, সম্পদ ক্রয়। নাম্বার 2 হচ্ছে সিকিউরিটিজ, সিকিউরিটিজ, বন্ড, সঞ্চয়পত্র বা সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র ইত্যাদি ক্রয় করলে কিনলে টাকা চলে যাবে। তাইলে এখানে আমরা 2টো খাতে, অর্থাৎ 2 জায়গা থেকে আমি টাকা পেয়েছি, 2 জায়গায় আমার টাকা চলে যাবে। আমি যে স্থায়ী সম্পদ বিক্রয় করি টাকা আসবে, আমি সিকিউরিটিজ, বন্ড, সঞ্চয়পত্র বা বিনিয়োগ বিক্রয় করলে টাকা আসবে, আর টাকা চলে যাবে স্থায়ী সম্পদ কিনলে, সিকিউরিটিজ বা বন্ড বা সঞ্চয়পত্র ক্রয় করলে টাকা চলে যাবে। তাহলে এই যোগ বিয়োগ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে
আমাদের বিনিয়োগ কার্যক্রমে হতে নগদ প্রবাহ। তাই আমি দুটো কাজ করে ফেললাম, একটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ পেয়ে গেলাম, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ পেয়ে গেলাম। আমি এখানে লিখেছি নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা অংশ থেকে, তিনটা খাত থেকে আমি টাকা পাবো। সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। তো এগুলো আমাকে যদি আমি একটা শীটের মধ্যে সাজাই, পরিচালন কার্যক্রম থেকে অর্থায়ন কত হলো, বিনিয়োগ কার্যক্রম থেকে কত হলো, এবং অর্থায়ন বা মূলধন সংগ্রহযুক্ত কার্যক্রম থেকে আমার কি পরিমাণ টাকা আসলো, সেটা একক করলে সেটা হয়ে যাবে তোমার নগদ প্রবাহ বিবরণী। তাহলে আমি এখন দেখাবো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কোন কোন খাতে, অর্থায়ন বা ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে আমরা কিভাবে নগদ আগমন এবং নগদ নির্গমন হবে সেটা দেখাবো। আমি এটাকে আবার রিপিট করছি, যেহেতু এটা মুছে ফেলবো। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির বেলায় শুধুমাত্র এইটা প্রভাব পড়ে, আর এই বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম সেটা প্রত্যক্ষ যেমন পরোক্ষ একই রকম। যেহেতু পরীক্ষায় পরোক্ষ আসে না, সেজন্য আমরা করাই না। কারণ এখানে পার্থক্য হচ্ছে কিন্তু নিট মুনাফা, প্রত্যক্ষ পদ্ধতিতে নিট মুনাফা দেওয়া থাকে না, সেটাকে বের করে নিতে হয়। তো সেই জন্য তোমাদের পরীক্ষায় এটা আসে না, আমরা এটা এখন করাবো না। নিট মুনাফার সাথে আমরা 4টা আইটেম যোগ করব, 4টা আইটেম বিয়োগ করব। মনে রাখবে কোন 4টা আইটেম যোগ হচ্ছে, যে 4টা আইটেম আমার নগদ টাকাকে বাড়াচ্ছে সেই 4টা আইটেম যোগ হবে। যে 4টা আইটেম নগদ টাকাকে কমাচ্ছে সেটা মাইনাস হবে। লক্ষ্য করো, নগদ লেনদেন, অনগদ লেনদেন যেটা নন ক্যাশ আমরা বলে থাকি, বাকিতে নয়, অনগদ, নন ক্যাশ যেটা নগদে হয় না, অবচয়, অবলোপন ইত্যাদি, এগুলো হচ্ছে অনগদ লেনদেন। চলতি সম্পদ হ্রাস পেলে, চলতি দায় বৃদ্ধি পেলে, স্থায়ী সম্পদ বিকযুক্ত ক্ষতি হলে এই 4টা খাত থেকে আমার নগদ টাকা আসে। আমি প্লাস করব আর মাইনাস করব যে খাতে টাকাগুলো চলে যাবে, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস, স্থায়ী সম্পদ বিকযুক্ত লাভ। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কিভাবে টাকা আসলো এখানে, কিভাবে টাকা গেল। আসলে আমরা যদি কখনো সময় পাই ক্লাসে বিস্তারিত কথা বলতে পারবো, এখানে স্বল্প পরিসরে সেটা বলা সম্ভব হচ্ছে না। তবে তুমি যদি চিন্তা করে দেখো, টাকা কিন্তু এগুলোতে আসছে। যেমন চলতি সম্পদ হ্রাস, চলতি সম্পদ হ্রাস মানে কি সম্পদ কমে যাওয়া, তো সম্পদ বিক্রি করলে কমে, বিক্রি করলে টাকা আসে, সেই জন্য প্লাস হয়। আবার চলতি সম্পদ বৃদ্ধি, চলতি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ কিনলাম, সম্পদ বাড়লো, টাকা চলে গেল, মাইনাস হলো। প্রতিটা ক্ষেত্রে তুমি দেখবে যে এইগুলোতে টাকা আসছে, এগুলোতে টাকা চলে গেছে। তোমরা এখনো যারা যুক্ত হয়ে নাই, যুক্ত হয়ে নাও। আমার কাজগুলো শোনো ভালো করে। আমরা যেহেতু অ্যাকাউন্টিং না শুনে না করে অঙ্ক মেলাতে পারবে না। এখন আমি দেখাবো অর্থায়ন কার্যক্রম থেকে আমাদের অঙ্ক। এখন অর্থায়ন কার্যক্রম থেকে দেখাবো। আমি বোর্ড মুছে ফেলছি। অর্থায়ন কার্যক্রম থেকে কিভাবে নগদ টাকা আসবে এবং নগদ টাকা যাবে। অর্থায়ন কার্যক্রম, এটা সি। অর্থায়ন কার্যক্রম থেকে বা হতে নগদ প্রবাহ। নগদ প্রবাহ কিভাবে অর্থায়ন কার্যক্রম থেকে সেটা আমি দেখাচ্ছি এখানে। এখানেও যোগ কিছু আইটেম যোগ হবে, যেটা যে আইটেমগুলো টাকা আসবে, যোগ সমূহ, আর বিয়োগ সমূহ। যোগের 1 নম্বর আইটেম হচ্ছে
সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার ইস্যু। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার ইস্যু। অগ্রাধিকার শেয়ার ইস্যু আমরা শেয়ার বিক্রি করে কারবার থেকে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারি। সে শেয়ার দুই রকম, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার নিয়ে আমরা শেয়ার ইস্যুর কথা বলেছি, পরে আরো বলবো। এই শেয়ার ইস্যু করে শেয়ার বাজারে বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়। এখানে 2 নম্বর হচ্ছে যে খাত থেকে আমাদের টাকা আসবে, বন্ড, ঋণপত্র, বন্ড ইত্যাদি বৃদ্ধি। বন্ধকি ঋণ, যদি আমি আমার জমি বন্ধক দিয়ে ঋণ নিই, ঋণপত্র ইস্যু করি, বন্ধকি ঋণ। তারপরে যদি আমি বন্ড বাজারে ছাড়ি, বন্ড বৃদ্ধি ইত্যাদি। অর্থাৎ আমি শেয়ার বিক্রি করেও টাকা আনতে পারি, ঋণপত্র, বন্ড, সিকিউরিটিজ এগুলা বিক্রি করেও টাকা আনতে পারি। তো এই ক্ষেত্রে টাকা আসবে প্লাস হবে, টাকা প্লাস হবে। তাইলে দুটো যোগের আইটেম, অর্থায়ন কার্যক্রমে যোগের দুটো আইটেম। এখানে বিয়োগের আইটেমও দুটি। 1 নম্বর বন্ধকি ঋণ এবং বন্ড পরিশোধ। আমি যদি বন্ধকি ঋণ পরিশোধ করে দিই, বন্ধকি ঋণ, বন্ড ইত্যাদি যদি আমি পরিশোধ করে দিয়ে দিই, তাহলে আমার টাকা চলে যাবে। নাম্বার 2 হচ্ছে লভ্যাংশ প্রদান করলে, লভ্যাংশ যদি দিই তাহলে আমার টাকা চলে যাবে। লভ্যাংশ প্রদান করলে টাকা চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থায়ন কার্যক্রমে দুটো খাতে টাকা আসবে, দুটো খাতে টাকা চলে যাবে, এবং কত টাকা আসলো কত টাকা গেল সেগুলো যোগ বিয়োগ করে আমাদের নিট কত টাকা থাকলো সেটা হচ্ছে নিট। অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে আমরা অঙ্কের 3টি অংশ দেখিয়ে দিলাম: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম। কিভাবে পরিচালন কার্যক্রম থেকে অর্থের আগমন এবং নির্গমন ঘটে, কিভাবে বিনিয়োগ কার্যক্রম থেকে অর্থের আগমন এবং নির্গমন ঘটে, কিভাবে অর্থায়ন কার্যক্রম থেকে ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে অর্থের আগমন এবং নির্গমন ঘটে। তোমরা আবার একটু খেয়াল করো, পরিচালন কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। ব্যবসায়িক কার্যক্রম থেকে, অর্থাৎ বিজনেস অপারেট করতে গেলে সেই খাতগুলো থেকে আমাদের কিভাবে নগদ টাকা আসবে, কিভাবে নগদ টাকা চলে যাবে, সেগুলো ছিল আমাদের নিট মুনাফার সাথে কিছু আইটেম যোগ হয়েছে, কিছু আইটেম বিয়োগ হয়েছে। নিট মুনাফার সাথে 4টি আইটেম যোগ হয়েছে, 4টি আইটেম বিয়োগ হয়েছে, যেটা আমি মুছে ফেলেছি। 4টি আইটেম যোগ হয়েছে, 3টি আইটেম বিয়োগ হয়েছে। তো 4টি আইটেম যোগ হয়েছে, যে 4টা আইটেম নগদ টাকাকে বাড়িয়েছিল সেই 4টা আইটেম আমি যোগ করেছি, আর 3টা আইটেম নগদ টাকাকে কমিয়ে দিয়েছিল সেটা আমি মাইনাস করেছি। তাইলে ওই প্রথম অংশে আমরা পেলাম পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থাৎ কত টাকা আমার নগদ আসছে পরিচালন কার্যক্রম থেকে। এরপরে বিনিয়োগ কার্যক্রম থেকে আমরা কিভাবে পেয়েছি সেটা দেখাচ্ছি, সেটা এখানে বোর্ডে আছে। স্থায়ী সম্পদ বিক্রি করলে টাকা আসবে, সিকিউরিটিজ, বন্ড এবং বিনিয়োগ যদি আমি বিক্রি করি তাইলে সেক্ষেত্রেও আমার টাকা আসে। তাহলে টাকা আসলে প্লাস হবে, আর টাকা চলে যাচ্ছে, স্থায়ী সম্পদ কিনলে টাকা চলে যাবে, সিকিউরিটিজ, বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি কিনলেও টাকা চলে যাবে। এটা বিয়োগ সমূহ হবে,
স্থায়ী সম্পদ ক্রয় এবং সিকিউরিটিজ বন্ড ইত্যাদি ক্রয় করলে আমাদের টাকা চলে যাবে। আমরা এখানে টাকা আগমন হলো, এই জায়গায় টাকা নির্গমন হলো। আগমন এবং নির্গমন, আগমন থেকে নির্গমন মাইনাস করে আমরা নিট কত টাকা পেলাম সেটা এখানে দেখাবো। তাহলে বিনিয়োগ কার্যক্রমের থেকে অর্থায়ন পেয়ে গেলাম। আর অর্থায়ন কার্যক্রম থেকে নগদ, অর্থায়ন কার্যক্রম থেকে আমরা কিভাবে নগদ পাওয়া পেতে পারি? অর্থায়ন কার্যক্রম হচ্ছে ফিনান্সিং, কারবারে যে বিনিয়োগ, কারবার যে অর্থের সংস্থান করা হয় সেই কাজগুলো থেকে কিভাবে আমাদের টাকা আসবে। এটা হচ্ছে বিনিয়োগ থেকে, পরিচালন থেকে। লক্ষ্য করবে সবসময় পরিচালনা, অপারেটিং বিজনেস অপারেশন করতে গিয়ে আমার কিভাবে নগদ আসে, নগদ যায়। আমি বিভিন্ন জায়গায় টাকা অর্থ বিনিয়োগ করে খাটাই, সেখান থেকে আমার কিভাবে নগদ টাকা আসে, নগদ যায়। আর ফিনান্সিং, আমি বিভিন্ন খাত থেকে অর্থের সংস্থান করি, অর্থায়ন করি, অর্থাৎ মূলধন জোগাড় করে টাকা আনি, সেই খাত থেকে কিভাবে আমার টাকা আসে এবং টাকা যায়। তিনটাকে একত্র করে, তিনটা খাতকে একত্র করে আমি পরিচালন কার্যক্রম থেকে যে নগদ টাকা পাবো সেটা, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ টাকা পাবো সেটা, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ টাকা পাবো সেটা, তিনটায় যোগ করে তার সাথে আমি যোগ করে দেব প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত সমান হয়ে যাবে আমার সমাপনী নগদ উদ্বৃত্ত। অর্থাৎ একটা মজার ব্যাপার, তোমরা যে নগদান বই বা নগদান হিসাব করে যে ব্যালেন্স সিডি পাও, সেই সিডিটা কিন্তু আমাদের এই অর্থায়ন কার্যক্রম নগদ প্রবাহ বিবরণী করার পরেও যে রেজাল্ট বেরোবে সেটা আলাদা একই হয়ে যাবে। যদি আমরা সেটা এক করতে না পারি তাহলে আমরা বুঝবো যে আমরা কোথাও ভুল করে আসছি। তাহলে তিনটাকে একত্র করে আমরা কি পাবো? আমরা পাবো নগদ প্রবাহ বিবরণী। এখন আমি তিনটাকে এক করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। নগদ প্রবাহ বিবরণী, এটার মূল নাম হচ্ছে কি? নগদ প্রবাহ বিবরণী। আমি তিনটাকে এক করে দিচ্ছি, খন্ড খন্ড করে, আলাদা করে। এখন এক করব, এক করলে পুরাই হয়ে যাবে কি? নগদ প্রবাহ বিবরণী। যদিও পরীক্ষা একত্রে আসবে না, পরীক্ষায় আলাদা আলাদা আসবে ক খ গ, কিন্তু মূল অঙ্কটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এখন খেয়াল করো নগদ প্রবাহ বিবরণী কিভাবে হচ্ছে। তিনটা অংশকে আমি জুড়ে দিব, একত্র করে দিব। নগদ প্রবাহ বিবরণী। এক নম্বর থেকে আমি প্রথম থেকে পেয়েছিলাম এক পথে বা এতে আমার ছিল, এতে ছিল পরিচালন কার্যক্রম। পরিচালন কার্যক্রম করে আমি একটা রেজাল্ট পেয়েছি। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, এখান থেকে আমার কত টাকা আসছে সেটা এখানে লিখবো। তারপরে বি, বিনিয়োগ কার্যক্রম থেকে আমার কত টাকা আসছে, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, এটা আমি এখানে পেয়ে যাব। আর এটা আমি ওই কাজ থেকে, বিনিয়োগ কার্যক্রম থেকে নিয়ে আসবো রেজাল্টটা। আর সিতে আমরা যেটা করেছি অর্থায়ন কার্যক্রম থেকে, অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, অর্থাৎ তিনটা কাজের যে ফল ছিল সেটাকে এক করে ফেললাম। এক করে এখানে প্লাস করব, তার সাথে যোগ করে দেব, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, নগদ উদ্বৃত্ত, এটা আমরা যোগ করব। এটা যোগ করলে আমাদের যে রেজাল্ট হবে সেটা হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। সমাপনী নগদ উদ্বৃত্ত, এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। অর্থাৎ অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা দেখবে যে আমাদের প্রত্যেকটা অঙ্কে সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ দেওয়া থাকে। এই সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ আমরা সাধারণত নগদান বই বা নগদান হিসাব করে পেয়ে থাকি, কিন্তু কিভাবে কোন কার্যক্রম থেকে কিভাবে টাকা আসছে সেটা কখনো বিশ্লেষণ করি না। এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে
একটি কারবার দেখতে পায় সে তার কোন কার্যক্রম থেকে কিভাবে কত টাকা পেয়েছে সেটা দেখতে পায়। এই তিনটা কার্যক্রমে অর্থ যোগ করে তার সাথে যে প্রারম্ভিক উদ্ধৃতি বা ব্যালেন্স বিডি যোগ করলেন হয়ে যাবে নগদ প্রবাহের ব্যালেন্স সিডি। এটাই আমাদের রেজাল্ট। তাহলে আমরা আলাদা আলাদা করব, পরিচালন কার্যক্রম এটা আলাদা বের করব, বিনিয়োগ কার্যক্রমটা আলাদা বের করব, অর্থায়ন কার্যক্রমটা আলাদা বের করব, বের করে তিনটাকে একত্র করব। পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রমের রেজাল্ট, তিন রেজাল্ট যোগ করব, তার সাথে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করব। তা আমার হয়ে যাবে সমাপনী নগদ উদ্বৃত্ত বা ব্যালেন্স সিডি। অর্থাৎ আমার এখন ঘরে কত টাকা আছে, সমাপনী কত টাকা আছে সেটা বের হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা বইয়ের ভিতর ঢুকবে, বইয়ের ভিতর ঢুকে দেখবে বইতে নিয়ম পদ্ধতি দেওয়া আছে। আমার এই নিয়মগুলো তোমরা তুলে নেবে, নিয়ে বইয়ের সাথে মিলাবে, মিলাবে বই থেকে তোমরা উদাহরণ থেকে 1 2 3 কয়েকটা অঙ্ক করে ফেলো। তবে অঙ্ক করার সময় তোমরা পরোক্ষ পদ্ধতির অঙ্ক করবে, কোনো প্রত্যক্ষ পদ্ধতির অঙ্ক করবে না, কারণ প্রত্যক্ষ পদ্ধতির অঙ্ক পরীক্ষা আসে না। আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, তোমরা এতক্ষণ আমার সাথে আছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যুক্ত হয় নাই তারা ইউটিউব এবং ফেসবুকে আমাদের ক্লাসগুলো যাবে, সেখান থেকে দেখে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, অঙ্ক তুমি করতে পারবে না যদি না অঙ্কের কোনো ডিজাইন তোমাকে কেউ না কেউ করে দেয়। আমি অঙ্ক করতে পারিনি, অঙ্কের ডিজাইন করে দিচ্ছি। আমি পরবর্তী পর্যায়ে অঙ্ক করবো। তো অঙ্ক করার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার হবে, যে উপাদান দরকার হবে, যে প্রযুক্তি দরকার হবে, সেগুলো আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটা অঙ্কে সেটা দিচ্ছি। আশা করি তোমরা ক্লাসগুলো খেয়াল করবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।